সাদি হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে ডাক্তারদের সাথে কথা বলছে। আজ ইলিয়াস চৌধুরীর অপারেশন। সাদি নিজের বাবার চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। ডাক্তাররা তাকে সান্ত্বনা দিল, চিন্তার কিছু নেই, অপারেশনের পরে দেশ নিয়ে যেতে পারবে। চাইলে এখানেও রাখা যাবে, তবে হসপিটালে বন্দি জীবন থেকে দেশে মুক্ত বাতাসে রাখা ভালো। সাদি ডাক্তারদের সাথে কথা বলে ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিল। এদিকে মিসেস আতিয়া বেগম কাঁদছেন। সাদি আতিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে একটা নার্সকে ডেকে তার সাথে পাঠিয়ে দিল হসপিটালের ক্যান্টিন সাইডে। আতিয়া বেগম চলে যেতেই সাদি পকেট থেকে ফোন বের করে চেক করল ডিলার অ্যালেক্স এর 4টা কল। সাদি ফোন ব্যাক করে হাঁটা শুরু করলো পার্কিংয়ের দিকে। নাবিল রাস্তার ফুটপাত দিয়ে এগিয়ে চলছে সামনে। বাবার ব্যবসা হাতে নিয়েছে, মনে একটা সুপ্ত ইচ্ছা, পিহুকে নিজের রানী বানানো, পিহুকে নিয়ে একটা রাজ্য তৈরি করবে যেখানে তাদের সুখের সংসার হবে। সেখানের রাজা নাবিল আর রানী হবে পিহু। এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দেয় নাবিল। পিহুর সাথে কথা হয় না, তবুও নাবিল জানে পিহু তাকে অসম্ভব ভালোবাসে, যাকে বলে অন্ধ ভালোবাসা। নাবিল চোখ বুজে বলে দিতে পারবে যে সে সত্যিই একটা ভালো মেয়ে পছন্দ করেছে। নাবিল জানে সে একটা ভালো পর্যায়ে দাঁড়াতে পারলে সে পিহুকে পাওয়ার জন্য ইলিয়াস চৌধুরীর কাছে হাত পাততে পারবে। সেজন্য সে ব্যবসায় মনোনিবেশ করেছে। জেরিন কলেজের সেই বিখ্যাত জলপাই গাছের নিচে বসে ইফার সাথে কথা বলছে। ইফা হলো জেরিনের ক্লাসমেট। মেয়েটা খুব ভালো। ইফা যখন জেনেছে যে নাবিল জেরিনের ভাই, তখন থেকে জেরিনের পিছে সুপার গ্লুর মতো চিপকে গেছে। সেই সকাল থেকে জেরিনের কাছে নাবিলের নাম্বার চাচ্ছে। জেরিন ভেবে পায় না গার্লফ্রেন্ড আছে শুনেও পিছনে পড়ে কোন ধরনের অসভ্য মেয়ে। জেরিন বিরক্ত হয়ে নাম্বার দিয়ে দেয়। ইফার হাসি দেখে কে আনন্দে জেরিনকে চুমু দিয়ে বলে ফেলে, পরে নিজেই লজ্জা পায়। জেরিন বুকে হাত গুজে বলে ওঠে, নাবিল ভাইয়া পিহু বাদে আর কাউকে ভালোবাসবে না। আমি হাল ছাড়ার পাচ্ছি না জেরিন। চেষ্টা করে দেখতে পারো, কিন্তু কোনো লাভ হবে না। লাভ লস জানি না, আমি তোমার ভাবি হলাম, বকে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিও। জেরিন নাক মুখ কুঁচকে ভেংচি কেটে বলে, দেখবনি, আমার ভাইয়ের ভালোবাসা সস্তা না, শরত বাড়ি যাব। ইফা বিরক্ত হলো পিহুকে সে চিনে, মেয়েটা সুন্দর কিন্তু তার মতো ক্ষমতাশালী বাবার মেয়ে না। ইফা যা চায় তা নিজের বাবার ক্ষমতার জোরে পেয়ে যায়। ইফাও একটু জোরে হেসেই বলল, তাহলে দেখো জেরিন, আমার হবু ননদিনী, এখনই তোমার ভাইকে পটাচ্ছি, বলেই কল দিল নাবিলের নাম্বারে। জেরিনের বিরক্তিকর শ্বাস ফেলে গাছের নিচে গিয়ে বেঞ্চে বসল। বেশ শান্তিপূর্ণ জায়গাটা। এমনিতেও পিহুর সাথে কথা হয় না 3 দিন ধরে। মেয়েটা ঠিকমতো পৌঁছেছে কিনা শিওর না, তার পর উটকো ঝামেলা। ইফা হেসে জেরিনের পাশে বসল, তারপর নিজের ফোনে লাউড স্পিকার দিয়ে বলল, তোমার ভাইকে পটানোর প্রথম ধাপ ফলো মি ননদিনী। নাবিল বাড়িতে ঢুকে সোফায় বসতে যাবে, ঠিক সেই মুহূর্তে নিজের ফোনটা ভাইব্রেট হয়ে বেজে ওঠে। নাবিল বিরক্ত হয়, কিছু একটা ভেবে ফোন হাতে পেয়ে অচেনা নাম্বার পেয়ে খুশি হয়ে যায়। নিশ্চয়ই পিহু ফোন দিয়েছে। নাবিল কল রিসিভ করে হ্যালো বলতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায়। ওপাশ থেকে ইফা বলে ওঠে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? কে আপনি? নাম্বার কই পাইলেন? ভাইয়া আমি ইফা। কোন ইফা? এমপি মিন্টুর একমাত্র মেয়ে ইফা। ও। নাবিলের গা ছাড়া কথা শুনে ইফার মাথার রক্ত টগবগিয়ে উঠল। তার সাথে মিষ্টিভাবে কথা না বলে কেমনভাবে কথা বলছে। ইফার কোনো সাড়া শব্দ না পেয়ে নাবিল বলে উঠল, কিছু বলার থাকলে বলুন, নয়তো কেটে দিলাম আপু। আমি আপনার আপু হই না তো কি হন? আমি ইফা, ইন্টার ফার্স্ট ইয়ারের আপনাদের কলেজের ছাত্রী। আচ্ছা, আর কিছু? বাই দ্য ওয়ে, আমার পার্সোনাল নাম্বার কই পেলেন? না মানে ভাইয়া, সম্মানের সাথে বলছি আপু, প্লিজ আর কল দিবেন না, ধন্যবাদ, রাখছি, আসসালামু আলাইকুম। নাবিল কল কেটে দিল। সাথে সাথে ইফা গাছের নিচে বসে জোরে চিল্লিয়ে উঠল, ফোনের কলেও কেউ এভাবে রিজেক্ট করে ভাবা যায়? সে তো এখনও প্রেমপত্র দিলই না, তার আগেই রিজেক্ট। এদিকে জেরিন হাসতে হাসতে দম আটকে যাচ্ছে। জেরিনের হাসি দেখে ইফা রেগে চলে যেতে নিলে জেরিন বলে ওঠে,
ইফা, বাকি 10টা ছেলের মতো ভাই না আমার, এক পিসেই, তাও আবার পিহুর। চেষ্টা চালিয়ে যাও বলেই হাসা শুরু করলো। ইফা কোনো দিক তাকে না তাকিয়ে রেগে কলেজের ভিতরে চলে গেল। জেরিনও নিজের বাড়ি যাবার জন্য মেন রাস্তার দিকে পা গেল। সাদি অ্যালেক্সের সাথে কথা বলে পিহুকে বাড়ি থেকে তুলে এনেছে। উদ্দেশ্য পিহুকে নিজের সাথে নিয়ে যাবে। এদেশে এসে পিহুকে কোথাও নেওয়া হলো না, তাই পিহুকে নিয়ে সব ঘুরবে বলে পিহুকে তুলে এনেছে। তবে পিহু কোনো মতে আসতে চায়নি, এই মানুষটাকে তার খুব ভয় করে। সাদি পিহুকে এক প্রকার টেনে নিয়ে এসেছে। বেশ কিছুক্ষণ পর ফাঁকা হাইওয়ের পাশে একটা গোডাউনের সামনে গাড়ি থামালো। সাদি গাড়ি থেকে নেমে পিহুকে নামালো। পিহুর ভয় করছে। এমন ফাঁকা জায়গায় কাকে ঘোরাতে নিয়ে আসে? পিহু কিছু বলার আগেই সাদি পিহুর হাত ধরে গোডাউনের ভিতর প্রবেশ করে। প্রবেশ করতে পিহুর চোখ যায় একটা লম্বা লোক, লম্বা কোট পরা। সে মোবাইলে দেখেছে কিডন্যাপাররা এমন হয়। পিহু ভ্রু কুঁচকে সাদির উদ্দেশ্যে বলল, এখানে কি করতে এসেছিস? আমরা? সাদি নির্লিপ্তভাবে জবাব দেয়, তোর মুখ বন্ধ করতে। মানে? কিছু না, স্টপ। আচ্ছা, ওই লোককে? সাদি পিহুর ইশারা বুঝে লোকটির দিকে তাকায়। সাথে সাথে লোকটি এগিয়ে আসলো। সাদির হাতে হাত রেখে কুশল বিনিময় করলো। পিহু লোকটার অর্ধেক। পিহু সাদির শার্ট খামচে ধরল। সাদি সেদিকে তাকিয়ে লোকটির সাথে কথা বলা শুরু করলো। একসময় লোকটি পিহুর দিকে তাকিয়ে সাদির উদ্দেশ্যে বলল, হু ইজ শি? সাদি পিহুর দিকে তাকিয়ে বাংলায় বলে ওঠে, এটার নিয়ে ডিল হবে, নিয়ে যান। সাদির কথা শুনে পিহুর পিলে চমকে উঠল। সাদি শার্ট ছেড়ে দিয়ে দূরে সরতে চাইলেই সাদির হাতের বাঁধন শক্ত হয়। পিহু কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি কি করতে চাচ্ছেন? তোকে একটু ভালোবাসা দেখাতে দেখ এবার প্রতি মিনিট কেমন লাগে। পিহু শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি এমন করতে পারেন না, আমাকে ছাড়েন, আপনার পায়ে ধরি, ছেড়ে দেন আমাকে। সাদি, শাট আপ ইডিয়েট। পিহু, প্লিজ আমাকে ছেড়ে দেন। সাদি, সরি মাই ফাদার্স প্রিন্সেস। পিহু, আমি কোনো দিন আপনার সামনে আসবো না, ছেড়ে দেন, দয়া করুন। সাদি, এমনিতেই আসবি না আজকের পর। পিহু, ছেড়ে দেন। সাদি, ওকে ডান। সাদি পিহুর হাত ছেড়ে দিল। সামনে থাকা অ্যালেক্স নামের লোকটার হাত থেকে একটা ব্যাগ নিল। ব্যাগের ভিতরে টাকা। কত টাকা পিহু জানে না। পিহু কাঁদতে কাঁদতে বলল, এটা কিসের টাকা? সাদি অ্যালেক্সের হাতে একটা কাগজ দিয়ে বলল, নিয়ে যাও। সাথে সাথে পিহু না বলে চিৎকার দিয়ে উঠে জ্ঞান হারিয়ে সাদির বুকে ঢলে পড়ল। সাদিকে ভড়কে গেল, তবে মুখভয়ে তা প্রকাশ করল না। এক হাত দিয়ে জড়িয়ে নিল নেতিয়ে যাওয়া পিহুকে। লোকটিও ভয় পেয়ে গেল। কিছু জিজ্ঞাসা করতে যেতেই সাদি হাতের ইশারায় থামিয়ে দিল। বেশি কিছুক্ষণ লোকটির সাথে কথা বলে সাদি বাই বলে হ্যান্ডশেক করে বেরিয়ে আসলো। লোকটি চলে যেতেই সাদি জড়িয়ে রাখা পিহুর দিকে তাকিয়ে স্মিত হেসে কোলে তুলে নিল পিহুকে। তারপর হাঁটা শুরু করলো নিজের গাড়ির দিকে। গাড়ির দরজা খুলে পিহুকে ব্যাক সিটে শুইয়ে দিয়ে নিজে ড্রাইভিং সিটে গিয়ে বসল। সাদি ড্রাইভিং সিটে বসে ভিউ মিররের ঘুমন্ত পিহুর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে এক হাত দিয়ে নিজের সেট করা চুলগুলোর উপর হাত বোলালো। তারপর কপালে আঙুল ঘষতে ঘষতে বিড়বিড় করে বলে উঠল, এত হালকা কেন? খায় না নাকি? সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ি চালানো শুরু করলো। উদ্দেশ্য বাড়ি। আজ পিহুকে এখানে নিয়ে আসার দুটো কারণ ছিল তার। প্রথমত, পিহু তাকে ভুল বুঝে ঘৃণা করে, এটা সে বুঝতে পারছে। এতে নিজের প্রতি নিজেই লজ্জিত। যেহেতু সাদিও পিহুদের সাথে দেশে ফিরে যাবে, এখানে পিহুকে কোথাও ঘোরানো হয়নি। সাথে পিহুকে নিয়ে শপিং করার কথা বলেছিল আতিয়া বেগম, সেজন্যই মূলত পিহুকে নিয়ে এসে বেরিয়েছিল। আরও একটা কারণ আছে, যা আপাতত তার মনের মধ্যেই ধামাচাপা রয়েছে। সাদির গাড়ি চলছে জাঁকজমক রাস্তা দিয়ে। আশেপাশে বিশাল বিশাল বিল্ডিংগুলো ভিন্ন ভিন্ন রঙের আলোয় আলোকিত। রাস্তার পাশে ফুটপাত, ব্যস্ত শহরের ব্যস্ত মানুষ, সবার গায়ে শীতের পোশাক পরিধান করা। কারোর পা থেমে নেই। বারগুলোর বাহিরে ফাঁকা, ভিতরে মিউজিক লাইট চলছে। প্রায় 1.5 ঘন্টা পর সাদি এসে পৌঁছালো নিজের ডুপ্লেক্স বাড়ির সামনে। গাড়ি পার্কিং করে পিহুকে কোলে নিয়ে দরজা খুলে সোজা সিঁড়ি বেয়ে পিহুকে নিয়ে উপরে উঠে গেল।
পিহুর রুমে যেতে গিয়েও ফিরে আসলো, নিজের রুমে ঢুকে পড়ল। পিহুকে সযত্নে নরম বিছানায় শুইয়ে দিয়ে বেশ খানিক তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। নাবিলের সাথে জেরিনের বড় আকারের একটা দ্বন্দ্ব লেগেছে। যদিও জেরিন নিজের দোষ স্বীকার করেছে, তবুও নাবিল প্রচণ্ড রেগে আছে জেরিনের ওপর। জেরিন গলা ঝেড়ে মিনমিনিয়ে বলে উঠল, বিশ্বাস কর ভাইয়া, আমি দিতে চাইনি। ইফা আমার পিছনে আঠার মতো লেগেছিল, বিরক্ত হয়ে দিয়েছি তোর নাম্বার। নাবিলের মাথা গরম, রাগ আকাশ ছোঁয়া। নাবিল রেগে কঠিন কণ্ঠে বলে ওঠে, আসলে স্টুপিড তুই। কি করেছে জানিস ও? আমার আব্বুর কাছে গিয়ে বলেছে আমি নাকি ওর সাথে ফিজিক্যাল রিলেশনে ছিলাম। আমার আব্বু বিশ্বাস না করলে কেঁদে-কুটে ভাসিয়েছে। তারপর আরও বলেছে যেই ও বিয়ে করতে চেয়েছে সেই নাকি আমি ওকে ছেড়ে দিয়েছি। ও ভালো স্টুডেন্ট বলে আমার আম্মু ওর কথা বিশ্বাস করে ফেলেছিল। একটা মেয়ে কত মোটা নির্লজ্জ বেহায়া হলে একদিনের নাম্বার নিয়ে পরের দিন এমন কাজ করে। তুই জানিস কত কষ্ট করে সামলিয়েছি সব। যেই ওকে মেডিকেল করতে বললাম তখন মেয়ে রাজি হলো না। কথাগুলো বলেই রাগে কাঠের দরজার জোরে পাঁচ মারে নাবিল। জেরিন ভয়ে চোখ বন্ধ করে ফেলে। আসলে কাল রাতে ইফা তাকে কল দিয়েছিল, নাবিল তাকে ব্লক করানো করে দিয়েছে শুনতে। তখন জেরিন ইচ্ছামতো অপমান করে বলে, দেয় সাহস থাকলে নাবিল ভাইকে বিয়ে করে বউ হয়ে দেখাও। আর ইফা এটার সূত্র ধরে এমন বাজে একটা পরিকল্পনা করেছিল। জেরিন নিচু স্বরে নাবিলকে বলে, আমি সরি ভাইয়া, আমার জন্য এত কিছু হয়ে গেল। আর ইউ ম্যাড? তুই জানিস এতে আমার আব্বুর মান সম্মানে কতটুকু আঘাত আনতো। সরি ভাইয়া, বাট ইফা কই? ওর ভাই এসে নিয়ে গেছে মাপ চেয়ে। আসলেও ও তো নতুন স্টুডেন্ট, তার উপর ভালো স্টুডেন্ট, তাই ওকে দেশের বাইরে পড়াবে বলে চিন্তা নিয়েছে। আর ও এমন না, শুধু তুই ওকে অপমান করেছিলি বলে এমন জঘন্য কাজ করেছে। আমি বুঝতে পারিনি ভাইয়া, আমি ওরে অনেকবার বলেছি পিহু আর তোমার কথা, ওই মেয়ে বিশ্বাস করতো না। আমি কি করব, তাই তো রেগে অপমান করেছি ওরে। আচ্ছা যাই হোক, বাদ দে। পিহুর কোনো খবর পেয়ে জানিস তুই? না ভাইয়া, তবে আন্টির সাথে কথা হয়েছে, কাল রাতে ফোন দিয়েছিলাম। কি বলেছে? আন্টি হসপিটালে ছিল, আঙ্কেলের অপারেশন আজ, মানে এখন তো সেখানে রাত। আর অপারেশন হয়ে গেলে সপ্তাহখানেক পর দেশে ফিরে আসবে ও। কি হলো? মেয়েটাকে আজ কয়েকদিন দেখা হয়নি, কণ্ঠস্বরও শোনা হয়নি। আচ্ছা চল, তোরে বাসায় পৌঁছে দেই। না ভাইয়া, আমি যেতে পারবো। আরে চল। নাবিল জেরিনকে নিয়ে নিজের বাইকের কাছে এসে উঠে বসে। জেরিনও নাবিলের পিছনে উঠে বসে। নাবিল বাইক স্টার্ট দেয়। কলেজ ক্যাম্পাস থেকে বাইক বেরিয়ে রৌদ্রোজ্জ্বল চকচকে জ্যামে ভরা রাস্তায় চলতে থাকলো। রাত 2:20। হসপিটালের কেবিনে বসে আছে আতিয়া বেগম। সাদি দেখে মাত্র চলে গেল। অপারেশন সাকসেসফুলভাবে হয়েছে। ইলিয়াস চৌধুরীর জ্ঞান ফিরেছে, তবে অক্সিজেন চলছে। প্রায় 3 ঘন্টা আগে তাকে কেবিনে শিফট করা হয়েছে। ডাক্তার বলেছে রোগীর পরিবার চাইলে কিছুদিন পর রোগীকে শারীরিক উন্নতি দেখার পর রোগীকে দেশে নিয়ে যেতে পারে, তবে 2 মাস পর পর এসে চেক আপ করাতে হবে। আতিয়া বেগমের মন উৎফুল্ল, তবে পিহুর কাছে মন পড়ে আছে। সাদি ওয়াশরুম থেকে বেরোতেই বেডসাইড টেবিলে থাকা নিজের লেটেস্ট আইফোনটাকে ভাইব্রেট হতে দেখে কপাল কুঁচকালো। সাদি ফোনটা হাতে নিতেই ফাহাদের নামটা ভেসে উঠল। বিগ কাউ লেখাটা। সাদি কলটা রিসিভ করতে ওপাশ থেকে ফাহাদ বলে উঠল, সাদি, ইয়োর ফাদার্স অপারেশন উইল বি ফিনিশড ইন আ লিটল হোয়াইল। ইউ আর রিকোয়েস্টেড টু কাম হিয়ার টু হসপিটাল। ওকে, আই এম কামিং। সাদি পিহুর ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে নিজের রুমের সিসি ক্যামেরাটা পিহুর দিকে করে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। হসপিটালে তার এখন খুব প্রয়োজন। হসপিটালে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটার থেকে বের করা হলো। সাদি স্বস্তির নিঃশ্বাস ফেলে আতিয়া বেগমকে নিয়ে কেবিনে গেল। সেখানে ইলিয়াস চৌধুরীর পাশে তাকে বসিয়ে ডাক্তারদের সাথে অনেকক্ষণ কথা বলে কেবিনে আসলো। হাতে একটা খাবারের প্যাকেট। সাদিয়া আতিয়া বেগমের হাতে খাবারের
প্যাকেট দিয়ে খেয়ে নিতে বলে। আতিয়া বেগম সাদির খাওয়ার কথা জিজ্ঞাসা করলে সে কিছু না বলে আতিয়া বেগমকে খেয়ে নিতে বলে। ইলিয়াস চৌধুরী জ্ঞান আসলে সাদির চেক আপ করে আতিয়া বেগমের থেকে বিদায় নিয়ে চলে আসে। সাদি এক হাত দিয়ে ড্রাইভ করছে আর এক হাত দিয়ে আঙুল ঘষছে। কপালে প্রচণ্ড মাথা ব্যথা করছে তার। সাদি কপাল ঘষতে ঘষতে ভাবতে লাগলো পিহুর ঘুমন্ত নিষ্পাপ মুখশ্রীর কথা, যে মুখে মায়ায় ভরপুর। সাদি খুব টানে, তবে সাদি দ্বিতীয়বার আর আগের মতো ভুল করতে চায় না। সাদি চায় এবার পিহু নিজ থেকেই সাদির প্রণয়নে আবদ্ধ হোক। সাদি ড্রাইভ করতে করতে নিজের মোবাইলটা চালু করে পিহু যে ঘরে আছে সেই ঘরের সিসিটিভি ফুটেজ চেক করে। চক্ষু চড়ক গাছ হয়ে যায়। পিহু ঘুম থেকে উঠে টেবিলের উপর থাকা খাবারের প্যাকেট থেকে খাবারগুলো বের করে খেয়ে আবার সাদির বেডসাইড টেবিলের ড্রয়ার থেকে ওয়াইনের বোতল বের করে চোখ বুজে খাওয়া শুরু করেছে। সাদি বিরক্ত হয়। এই মেয়ে কি জানে না এগুলো ড্রিঙ্কস? এগুলো খেলে নেশা হয় নাকি ইচ্ছা করে খায়? সাদি গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। ব্ল্যাক মার্সিডিজটা ছুটে চলে সাদির ডুপ্লেক্স বাড়ির উদ্দেশ্যে। এদিকে পিহু ঘুম থেকে উঠে নিজেকে সাদির নরম বিছানায় আবিষ্কার করে। মুহূর্তেই মনে পড়ে যায় আগের ঘটনা। মোবাইলটা খুঁজেও পায় না। এদিকে পিহুর প্রচণ্ড খিদে লেগেছে। খিদে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। পিহু উঠে বসে নিজের চুলগুলো ঠিক করতে করতে হাতের তালু দিয়ে চোখ কসলাতেই চোখে পড়ে সোফার টি টেবিলের উপর খাবারের প্যাকেট। পিহু নিজের হাতে চিমটি কেটে শিওর হয়ে নেয় যে সত্যি দেখছে কিনা, নাকি খিদের জন্য চোখে ভুল দেখছে। পিহু জোরে বাম হাত দিয়ে নিজের ডান হাতে চিমটি কেটে নিজেই চিল্লিয়ে উঠল। নিজের প্রতি নিজেরই বিরক্ত লাগছে। পিহু উঠে দাঁড়ালো বিছানা থেকে। এক এক পা করে সোফার দিকে এগিয়ে গিয়ে বসে পড়ল সোফায়। তারপর দরজার দিকে তাকিয়ে দেখল দরজা বন্ধ। পিহুর কিশোরী মন বলে দিয়েছে ডাক্তার তাকে আটকে রেখে গেছে। পিহুর একটু রাগ লাগলেও আপাতত তার খাওয়া আগে পরে রাগ করা যাবে। পিহু টি টেবিলের উপর থেকে খাবারের প্যাকেটটা তুলে নিতেই চোখে পড়ল একটা রেডি কাপ নুডলস আর কিছু সিঙ্গারা। পিহুর খাওয়া শুরু করলো। হঠাৎ পিহুর চোখ গেল একটা ঝালের দিকে। পিহু দেশে থাকতে জেরিনের সাথে অনেক ঝাল খেয়েছে ফুচকায়, তাই ঝাল দেখে তুলে নিল। পিহু ঝাল খেতে পারে। পিহু ঝালটা নিয়ে আগে এক কামড় সিঙ্গারা নিয়ে পুরো ঝালটা কচকচ করে গালে নিয়ে চিবোতে থাকলো। তবে কিছুক্ষণের মধ্যে পিহুর কান গরম হয়ে গেল। পিহু বুঝতে পারল এমনি ঝাল মনে করে নাগামরিচ চিবিয়েছে সে। পিহু থুতু করে ওয়াশরুমে ছুটল। তাড়াতাড়ি কুলি করল, তবে এতে ঝাল আরও বেড়ে গেল। তার উপর পানি আবার বরফের চেয়ে ঠান্ডা। পিহু তাড়াতাড়ি রুমে এসে ছোটাছুটি শুরু করলো। পানি খুঁজে দরজায় গিয়ে ধাক্কা দিল, তবুও খুলল না। পিহু ছুটে বিছানায় এসে শুয়ে পড়ল। পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। চোখ মুখ লাল হয়ে গেছে, ফর্সা মুখশ্রী লাল হয়ে গেছে। তখন পিহুর মনে হলো সাদির বেডসাইড টেবিলে সেই বাজে গন্ধের পানির কথা। পিহু প্রথমে না চাইলেও পরে ঝালের জন্য তাড়াহুড়ো করে বের করে ছিপি খুলে ঢকঢক করে খাওয়া শুরু করে। সাদি প্রচণ্ড গতিতে গাড়ি চালিয়ে বাড়িতে এসে পৌঁছায়। পিহুর জন্য চিন্তায় তার মাথা খারাপ হয়। পরপর 2 বোতল খেয়ে বিছানায় উপুড় হয়ে পড়ে আছে পিহু। বর্তমানে তার সাধারণ হুঁশ নেই। অল্পতেই নেশা ধরে গেছে তার। ঝাল লাগছে কি সেই অনুভূতিটুকু নেই, তবুও বিছানায় উপুড় হয়ে শিসাচ্ছে। সাদি দরজা খুলে বাড়ির ভিতর ঢুকে ফ্রিজ থেকে চকলেট বের করে নিয়ে এক প্রকার ছুটে গেল উপরে। সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের দরজার কাছে এসে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকতেই পিহু ছুটে এলো সাদির দিকে। সাদি প্রশস্ত হয়েছিল আগে থেকেই। সাদি পিহুর গালে জোর করে চকলেট এর টুকরো পুরে দিল। ডার্ক চকলেট হওয়ায় কিছুটা তেতো লাগলো। এতে পিহুর ঝাল কমে যায়। পিহু আবার গিয়ে বিছানায় শুয়ে পড়ে। সাদি টি টেবিলের উপর থেকে খাবারগুলো পরিষ্কার করে বিছানার পাশে থাকা ওয়াইনের বোতলগুলো নিয়ে নিচে এসে ডাস্টবিনে ফেলে দিল। তারপর নিজে ফ্রিজ থেকে সালাদ বের করে খেয়ে নিয়ে উপরে গিয়ে রুম লক করে দিল। সে জানে এই মেয়ে আজ মাতলামি করবে, আর এখন কোনোরূপ ওষুধ দিলে বমি করে ভাসাবে, সাথে কোনো কাজই হবে না, আরও অসুস্থ হয়ে যাবে। তাই সাদি রুম লক করে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। প্রায় আধ ঘন্টা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে।
সাদির পরনে হাফ প্যান্ট আর হাফ হাতা ইলাশ কালারের টি-শার্ট। সাদি আয়নার সামনে এসে নিজের চুলগুলো ঠিক করে নিয়ে ল্যাপটপ নিয়ে বিছানার পাশে বসলো আর চোখে তাকালো জোরে জোরে নিঃশ্বাস ফেলা পিহুর দিকে। সাদি নিজের কাছে মনোযোগ দিল। এই কয়দিন ব্যবসায় মন দেওয়া হয়নি তার। সাদি একটু মনোযোগ দিতেই পিহু গড়িয়ে এসে সাদিকে জড়িয়ে ধরল। সাদি বিরক্ত হলো পিহুর হাত ছাড়িয়ে উঠে যেতে চেয়েই পিহু উঠে বসে এলোমেলো চুল নিয়ে পাগলির মতো দেখাচ্ছে পুরো। সাদি এক পলক তাকিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াতেই পিহু সাদির হাত টেনে নিয়ে চোখ পিটপিট করে খুলে তাকালো কণ্ঠে বলে উঠে, এই যে ফেলটুস ডাক্তার, কই যান? হোয়াট? এসব ইংলিশ পিংলিশ আমার কাছে বলবেন না, আমি বাঙালি, বুঝলেন? সাদি বুঝে গেল নেশা ধরে গেছে পিহুর। সাদি জানে আজ তার কপালে দুঃখ আছে। কি ভুল যে করতেছে সে ডোরা লক না করে। আগে একবার ফাহাদের এক মেয়ে ফ্রেন্ড খেয়েছিল, পরে নাকি মাতলামি করেছিল। সাদি ফাহাদের কাছে শুনলেও গুরুত্ব দেয়নি। সে জানে মেয়েদের শরীরে অল্পতেই ইফেক্ট করে, কিন্তু এখন ফাহাদের কথাগুলো মনে পড়ছে। সাদির ভাবনার মাঝেই পিহু বলে ওঠে, এই ফেলটুস ডাক্তার, কি ভাবছেন? সাদির বিরক্ত লাগছে। ভ্রু কুঁচকে পিহুর দিকে তাকিয়ে নিজের হাতের দিকে তাকালো। সে যে হাত পিহু ধরে রেখেছে। সাদি কিছু বলতে না দেখে পিহু আবার বলে ওঠে, আপনি এমন করে কি দেখছেন? আপনাকে কিন্তু সেই লাগছে, পুরো বিদেশি নায়ক। উফ। এবার সাদি ঝাড়া মেরে পিহুর হাত ছাড়িয়ে নেয়। সে জানে পিহু সারা রাত উল্টাপাল্টা পাগলামি করবে, কিন্তু এতে তার রাগ বেড়ে যাবে। সাদি উল্টো দিকে ফিরে যাওয়া শুরু করলে হঠাৎ পিহু জোরে এক টান দেয়, ফলে সাদি ঘুরে এসে পিহুকে নিয়ে বিছানায় পড়ে। সাদির হাতের ল্যাপটপটা বিছানার এক কর্নারে গিয়ে পড়ে। সাদি কিছু বলার আগেই পিহু সাদির হাতে কামড়ে দেয়। সাদি চোখ বুজে সহ করে নিয়ে পিহুকে ছড়িয়ে উঠে বসে, সাথে সাথে পিহু ও উঠে বসে সাদির কোলে। তারপর সাদির গলা জড়িয়ে ধরে নিজের হাত দিয়ে সাদিরে ছড়াতে চাইলে পিহু হিসিস করে সাদির কানের কাছে নিজের মুখ নিয়ে বলে, বন্ধুরা আজ এ পর্যন্তই। আজকের পর্ব কেমন লাগলো কমেন্টস বক্সে জানাবেন।